যুদ্ধবিরতির মধ্যে গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞে ক্ষোভে ফুঁসছে বিশ্ব। দেশে দেশে প্রতিবাদ। একদিনে 400 মানুষ হত্যার পর নেতানিয়াহু বললেন, অভিযান কেবল শুরু। ট্রাম্প পুতিনের ফোন আলাপের পরও পাল্টাপাল্টি আক্রমণ। জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে রাজি হলেও পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত নয় ক্রেমলিন। এবং আটকে পড়ার 9 মাস পর পৃথিবীতে ফিরলেন 2 মহাকাশচারী। ফ্লোরিডা উপকূলে নিরাপদে অবতরণ। স্বাস্থ্য পরীক্ষা শেষে ফিরবেন পরিবারের কাছে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ওমর ইনান। যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি হত্যাযজ্ঞে ক্ষোভে ফুঁসছে বিশ্ব। যুক্তরাষ্ট্রসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লাখো মানুষ রাস্তায় নামে। তবে সমালোচনার তোয়াক্কা না করে উপত্যকাটিতে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়ে নেতানিয়াহু বলেছেন, অভিযান তো কেবল শুরু। অন্যদিকে হামাসের হাতে জিম্মিদের শর্তহীন মুক্তি না দিলে গাজায় নরকের দরজা খুলে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে জড়ো হন শত শত মানুষ। যুদ্ধবিরতির মধ্যেই গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদ জানান তারা। হামলায় যুক্তরাষ্ট্রের মদত আছে দাবি করে ট্রাম্প প্রশাসনেরও কড়া সমালোচনা করেন বিক্ষোভকারীরা। এটি খুবই কৌশলগত হামলা, এটি একেবারেই অমানবিক। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটা আরো দুঃখজনক যে হত্যাযজ্ঞে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। আমরা চাই গাজায় জাতিগত নিধন বন্ধ হোক। আমরা শান্তি চাই। গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে ফ্রান্সও বিক্ষোভ করেছে সাধারণ জনগণ। রাজধানী প্যারিসের প্লেস দি লা রিপাবলিক এলাকায় জড়ো হন হাজারো মানুষ। ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে স্লোগান তুলে ইসরায়েলি হামলার নিন্দা জানান বিক্ষোভকারীরা। অন্যান্য দেশের পাশাপাশি বিক্ষোভ হয়েছে জর্ডানের আম্মানেও। ইসরায়েলকে মদত দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধাপরাধী আখ্যা দেন বিক্ষোভকারীরা। একই দিন নিজ দেশেই রোশনালে পড়েন নেতানিয়াহু। রাজধানী তেল আবিবের রাজপথে জড়ো হয়ে তার পদত্যাগ দাবি করেন ইসরায়েলিরা। তবে সমালোচনার মুখেও অবরুদ্ধ উপত্যকাটিতে হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। প্রধানমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রীও। হামাসকে সতর্ক করে বলেন, জিম্মিদের শর্তহীন মুক্তি না দেয়া হলে নরকের দরজা খুলে দেয়া হবে। এর আগে মঙ্গলবার গাজায় নতুন করে বর্বরতা চালায় ইসরায়েলি সেনারা। হামলায় নিহত হন 400-র বেশি ফিলিস্তিনি। হতাহতদের মধ্যে উপত্যকাটির প্রধানমন্ত্রীও আছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ অঞ্চলটি। রাহানুল রানা, সময় সংবাদ। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোন আলাপের পর ইউক্রেন যুদ্ধের অবসান এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে একমত হন তারা। এদিকে সংঘাতের তীব্রতা রোধে বিদেশি সামরিক সাহায্য ও কিয়েভকে গোয়েন্দা তথ্য সরবরাহ সম্পূর্ণ বন্ধ করতে স্পষ্ট বার্তা দেন পুতিন। অন্যদিকে সামরিক সহায়তা অব্যাহত রাখতে অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় 90 মিনিট ফোন আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুল প্রতীক্ষিত এই ফোন কলের এক পর্যায়ে ইউক্রেন যুদ্ধের অবসান এবং একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার বিষয়ে একমত হন এই দুই রাষ্ট্রনেতা। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, ইউক্রেন ও রাশিয়া উভয়ই এই যুদ্ধে বিপুল পরিমাণ প্রাণ ও সম্পদ হারিয়েছে। এই সম্পদ দেশ দুটির জনগণের প্রয়োজনে ব্যয় করা উচিত ছিল। এ বিষয়ে ক্রেমলিন জানায়, ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী রাশিয়া ও ইউক্রেন পরস্পরের জ্বালানি অবকাঠামোর ওপর আগামী 30 দিন হামলা চালাবে না বলে সম্মত হয়েছে। এছাড়া কৃষ্ণ সাগরে সামুদ্রিক যুদ্ধবিরতি বাস্তবায়ন, পূর্ণ যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির বিষয়ে আলোচনা শুরুর বিষয়ে মত দেন তারা। শিগগিরই মধ্যপ্রাচ্যে এসব আলোচনা শুরু হবে বলে জানা গেছে। বিবৃতিতে আরও বলা হয়, সংঘাতের উত্তেজনা কমাতে এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এর সমাধান খুঁজতে বিদেশি সামরিক সহায়তা ও কিয়েভকে গোয়েন্দা তথ্য প্রদান সম্পূর্ণ বন্ধ করতে হবে। এদিকে জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাশাপাশি সামরিক সহায়তা অব্যাহত রাখতে অংশীদারদের প্রতি আহ্বান জানান তিনি। ঐতিহাসিক ফোন কলে যুক্তরাষ্ট্র রাশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়েও গুরুত্ব আরোপ করেছেন এই দুই নেতা। এতে দুদেশের বৃহৎ অর্থনৈতিক চুক্তি এবং ভূ রাজনৈতিক স্থিতিশীলতা অর্জিত হবে বলে জানা গেছে। ট্রাম্প ও পুতিন আরও বলেন, মধ্যপ্রাচ্য ভবিষ্যতে সম্ভাব্য সহযোগিতার একটি অঞ্চল হতে পারে, যা সংঘাত প্রতিরোধে সহায়ক হবে।
বিশ্লেষকরা বলছেন এই আলোচনা ইউক্রেনের সংকট সমাধানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা কতটা কার্যকর হবে তা এখনও অনিশ্চিত। মৌসুমী সাথী, সময় সংবাদ। এদিকে ট্রাম্প পুতিনের ফোন আলাপের পর পাল্টাপাল্টি বিমান হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেন। জেলেনস্কি জানান, সুমি অঞ্চলে একটি হাসপাতাল সহ বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা 57টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে। ক্রাসনোদার অঞ্চলে একটি তেল ডিপোতে কিয়েভের ড্রোন হামলায় আগুন লাগে। এদিকে দুদেশ 175 জন বন্দী বিনিময়ে সম্মত হয়েছে। আবারও গাজা প্রসঙ্গ। মিশরের গাজা পুনর্গঠনের পরিকল্পনা নস্যাৎ করতে ট্রাম্পের কাছে গোপনে তদবির করেছে সংযুক্ত আরব আমিরাত। মিডল ইস্ট আই সংবাদ মাধ্যমে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। সংবাদ মাধ্যমটি বলছে, গাজা হাতছাড়া হওয়ার ভয়ে মিশরের পরিকল্পনায় আমিরাতের আপত্তি। এতে মধ্যপ্রাচ্যে কায়রো আবুধাবির সম্পর্কে ফাটলের ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকরা। এদিকে উপত্যকায় কে প্রভাব বিস্তার করবে তা নিয়ে আরব নেতাদের মধ্যে বিভাজন দিন দিন স্পষ্ট হচ্ছে। এতে মার্কিন স্বার্থে আঘাত লাগতে পারে বলে উদ্বিগ্ন ওয়াশিংটন। খোদ মুসলিম দেশগুলো। এটি আরও স্পষ্ট হলেও উপত্যকাটি পুনর্গঠনে মিশরের পরিকল্পনা নস্যাতে যুক্তরাষ্ট্রের কাছে গোপনে তদবির করার খবরে সম্প্রতি মিডল ইস্ট আইয়ে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের বিকল্প প্রস্তাব হিসেবে উপত্যকায় শান্তি ফেরাতে সম্প্রতি মিশর একটি বিকল্প প্রস্তাব পেশ করে। যুদ্ধ পরবর্তী সময়ে বাস্তবায়নের জন্য সেই প্রস্তাবটি অনুমোদন দিয়েছে আরব লীগ। তবে প্রস্তাবটি প্রত্যাখ্যান করতে ট্রাম্প প্রশাসনে তদবির করছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র ও মিশরের কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের নিযুক্ত আমিরাতের প্রভাবশালী রাষ্ট্রদূত ইউসুফ আল ও তাইবা ট্রাম্পের ঘনিষ্ঠজন। তিনি মিশরের স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিতে মার্কিন আইন প্রণেতাদের কাছে ধর্ণা দিচ্ছেন বলে খবর উঠে এসেছে। মিশর যেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দেশটিতে ঠাঁই দেয়, এজন্য কায়রোকে চাপ দিতেও বলা হচ্ছে। সংবাদ মাধ্যমটি আরও বলছে, গাজা হাতছাড়া হওয়ার ভয়ে মিশরের পরিকল্পনায় আমিরাতের আপত্তি। দেশটি গাজার ভবিষ্যৎ নিয়ন্ত্রক হয়ে উঠতে চায়। আরব আমিরাতের চাপের বিষয়টি কায়রোকে দোটানায় ফেলেছে বলে মনে করা হচ্ছে, কেননা সংযুক্ত আরব আমিরাত ও মিশর উভয়ই গাজার প্রতিনিধি হিসেবে ফাত্তার নির্বাসিত সাবেক কর্মকর্তা মোহাম্মদ দাহলানকে ব্যাপক সমর্থন দিয়েছে। এদিকে গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের প্রভাব কতখানি থাকবে তা নিয়েও আরব বিশ্বের নেতাদের মধ্যে বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। এ নিয়ে উদ্বিগ্ন মার্কিন কূটনীতিকরা। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত আসতে পারে এমনটাই মনে করছেন তারা। রাইসা জান্নাত, সময় সংবাদ। 2 মাস পর নিরাপদে পৃথিবীতে ফিরেছেন দুই মহাকাশচারী ব্যারি উইলমোর ও সুনিতা উইলিয়ামস। মঙ্গলবার স্পেস এক্সের ক্যাপসুলে চড়ে তারা ফ্লোরিডার উপকূলে অবতরণ করেন। টেক্সাসের জনসন স্পেস সেন্টারে স্বাস্থ্য পরীক্ষার পর পরিবারের কাছে ফিরে যাওয়ার কথা রয়েছে তাদের। মহাকাশে 286 দিন কাটানোর পর অবশেষে পৃথিবীতে ফিরেছেন দুই মহাকাশচারী ব্যারি উইলমোর এবং সুনিতা উইলিয়ামস। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে 17 ঘন্টার পথ পাড়ি দিয়ে ফ্লোরিডা উপকূলে প্যারাশুটের সাহায্যে অবতরণ করেন তারা। উইলমোর ও উইলিয়ামস দুই অভিজ্ঞ মহাকাশচারী ও অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর টেস্ট পাইলট স্পেস এক্সের ক্রু ড্রাগনে আরও দুই মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে যাত্রা শুরু করেন। স্থানীয় সময় ভোর 1:05 তারা স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর দিকে রওনা দেন। সন্ধ্যা 5:45 তারা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেন। ঘন্টায় 17,000 মাইল গতিতে আসা ক্যাপসুলটি পৃথিবীর বায়ুমণ্ডল ও দুটি প্যারাশুট সেট ব্যবহার করে গতি কমিয়ে ঘন্টায় 17 মাইল গতিতে সমুদ্রে অবতরণ করে। 2024 সালের জুনে বোয়িং স্টারলাইনের প্রথম ক্রু হিসেবে তারা মহাকাশে যান। 8 দিনের মিশন পরিকল্পিত থাকলেও স্টারলাইনের ইঞ্জিন সমস্যার কারণে তাদের পৃথিবীতে ফেরার পরিকল্পনা বারবার বিলম্বিত হয়। শেষ পর্যন্ত নাসা সিদ্ধান্ত নেয় যে 2024 সালে ক্রু রোটেশন মিশনের অংশ হিসেবে স্পেস এক্স ক্যাপসুলে তাদের ফিরিয়ে আনা হবে। টেক্সাসের জনসন স্পেস সেন্টারে কয়েকদিনের স্বাস্থ্য পরীক্ষার পর তারা পরিবারের কাছে ফিরতে পারবেন। অন্যদিকে বোয়িং স্টারলাইনারের ভবিষ্যৎ এখন অনিশ্চিত, কারণ স্পেস এক্সের ক্রু ড্রাগনরাই বর্তমানে যুক্তরাষ্ট্রের একমাত্র কার্যকর কক্ষপথ যাত্রার মহাকাশযান। আমিরুল ইসলাম আলিফ, সময়। টেসলার একটি বিক্রয় কেন্দ্রে আক্রমণ চালিয়েছে দুর্বৃত্তরা। অন্তত 5টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। দেশটিতে চলমান টেসলা বিরোধী তৎপরতার অংশ হিসেবে হামলা চালানো হয়েছে বলে ধারণা স্থানীয় পুলিশের।
স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে টেসলার একটি বিক্রয় কেন্দ্রে আক্রমণ করে দুর্বৃত্তরা। মোলোটভ ককটেল নিক্ষেপ করে হামলাকারীরা। এতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয় অন্তত 5টি গাড়ি, এর মধ্যে 2টি গাড়ি পুরোপুরি ছাই হয়ে গেছে। পুলিশ জানায় আক্রমণের পর রেসিস্ট শব্দটি শোরুমের দরজায় স্প্রে করে সন্দেহভাজন একজনকে পালিয়ে যেতে দেখে স্থানীয়রা। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর একের পর এক বিতর্কিত সিদ্ধান্তে ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভের দানা বাঁধছে মার্কিনদের মাঝে। অনেকের মতে এসবের পেছনে কলকাঠি নাড়ছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। আর তাই মাস্কের বিরুদ্ধেও ক্ষুব্ধ হয়ে ওঠে দেশটির জনগণ। শুরু হয় টেসলা বর্জন আন্দোলন। মাস্কের পক্ষে সাফাই গেয়ে নিজে টেসলার নতুন মডেলের একটি গাড়ি কেনার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সঙ্গে টেসলার বিরুদ্ধে যে কোনো ধরনের কর্মকাণ্ড সন্ত্রাসী তৎপরতা ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে বলে ঘোষণা দেন মার্কিন অ্যাটর্নি জেনারেল। তবে এত কিছুর পরও থামানো যায়নি টেসলা বিরোধী তৎপরতা। গেল সপ্তাহে কানসাসে টেসলার বিক্রয় কেন্দ্রে হামলা চালিয়ে নষ্ট করা হয় 2টি সাইবার ট্রাঙ্ক। আর তারপর লাস ভেগাসের এই হামলাকেও মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভের অংশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ট্রাম্পের শুল্ক নীতির কারণে ইউরোপ জুড়ে মার্কিন পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে। ডেনমার্ক, ফ্রান্স সহ দেশে দেশে চলছে বয়কট ইউএসএ আন্দোলন। কোকা-কোলা থেকে কোলগেট নানা ব্র্যান্ডের মার্কিন পণ্য বয়কট করছেন ক্রেতারা। শুল্ক নীতির রাজনৈতিক অবস্থানের কারণে ইউরোপ জুড়ে ট্রাম্প বিরোধী প্রচারণা বাড়ছে। এর প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন পণ্যেও। ডেনমার্ক, ফ্রান্স সহ দেশে দেশে চলছে বয়কট ইউএসএ আন্দোলন। যুক্তরাষ্ট্রের পণ্য কেনা থেকে বিরত থাকার চেষ্টা করছেন বিক্ষুব্ধ ভোক্তারা। কোকা-কোলা থেকে টেসলা, কোলগেটের মতো মার্কিন ব্র্যান্ডের প্রতি আগ্রহ কমছে ক্রেতাদের। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, গুগল ট্রেন্ডসে বয়কট ইউএসএ শব্দগুলোর সার্চ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এই বয়কটের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইলন মাস্কের টেসলা কোম্পানি। ইউরোপে টেসলার বিক্রি ব্যাপকভাবে কমে গেছে। ফ্রান্সের এক কোম্পানি প্রতিবাদ স্বরূপ তাদের বার্ষিক টেসলা ক্রয় বন্ধ করে দিয়েছে। জার্মানিতে কয়েকটি টেসলা গাড়ি পোড়ানোর ঘটনাও ঘটেছে। ডেনমার্কের এক অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বলেন, মার্কিন পণ্য এড়িয়ে চলাই ট্রাম্পের নীতির বিরুদ্ধে তার একমাত্র প্রতিবাদ। ফ্রান্সেও ছড়িয়ে পড়ছে এই প্রবণতা। বয়কট ইউএসএ বাই ফ্রেঞ্চ অ্যান্ড ইউরোপিয়ান নামে একটি ফেসবুক গ্রুপ মাত্র 2 সপ্তাহে পেয়েছে 20,000 সদস্য। ইউরোপ জুড়ে নেটফ্লিক্স ও অন্যান্য মার্কিন স্ট্রিমিং প্ল্যাটফর্ম পরিত্যাগের কথাও ভাবছেন অনেকে। এদিকে সুইডেনে 70,000-এর বেশি মানুষ একটি ফেসবুক গ্রুপে যোগ দেন, যেখানে তারা বিকল্প ইউরোপীয় ব্র্যান্ডের পরামর্শ দিচ্ছেন। শুধু ব্যক্তিগত পর্যায়েই নয়, বড় কোম্পানিগুলো এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে। মার্কিন নৌবাহিনীর জন্য জ্বালানি সরবরাহ না করার ঘোষণা দিয়েছে নরওয়ের বৃহত্তম তেল সরবরাহকারী প্রতিষ্ঠান হালবাক। অর্জিতা শহীন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশের পর ছাঁটাই হওয়া 24,500 কর্মীকে পুনর্বহালের প্রক্রিয়া শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসন যেভাবে ফেডারেল কর্মীদের চাকরিচ্যুত করেছে তাকে অবৈধ উল্লেখ করে বিচারক রায় দেওয়ার পরই এই প্রক্রিয়া শুরু হয়। এর মধ্যে কিছু এজেন্সি কর্মচারীদের পুনর্বহাল করেছে। দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে হোয়াইট হাউসে প্রবেশের পরপরই অর্থ বিভাগের 7,600, কৃষি বিভাগের 5,700 এবং স্বাস্থ্য বিভাগের 3,200 কর্মীকে ছাঁটাই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা গড়ায় আদালত পর্যন্ত। গেল 13 মার্চ ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বিধিমালা লঙ্ঘন করেছে বলে রায় দেন বিচারক। একই সঙ্গে কর্মচারীদের পুনর্বহালের আদেশও দেয়া হয়। আদালতের নির্দেশের পর ছাঁটাই হওয়া 24,500 কর্মীকে পুনর্বহালের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে কিছু এজেন্সি কর্মচারীদের পুনর্বহালও করেছে। মামলাটি 19টি ডেমোক্র্যাট নেতৃত্বাধীন অঙ্গরাজ্য এবং ওয়াশিংটনে দায়ের করা হয়। এই মামলার ফলাফল কর্মচারীদের ভবিষ্যৎ এবং সরকারি নীতির দিক নির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করছেন অনেকে। যদিও ট্রাম্প প্রশাসন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে রায়টি স্থগিত করার অনুরোধ করেছে। নাদিম মারজান, সময় সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির 1963 সালের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত 80,000 পৃষ্ঠার গোপন নথি প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপের মাধ্যমে তিনি ঘটনাটি সম্পর্কে আরও স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। দেশটির জাতীয় আর্কাইভের মাধ্যমে নথিগুলো প্রকাশ করা হয়েছে, যেখানে লি হার্ভি অসওয়াল্ডের সোভিয়েত ও কিউবান কর্মকর্তাদের সঙ্গে সম্পর্ক এবং সিআইএ ও এফবিআইয়ের পূর্ববর্তী তদন্তের বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে। তবে এই প্রকাশনার পরও অসওয়াল্ডের একক গুলিবর্ষণের বিষয়ে বিভিন্ন মতামত ও ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে
গুঞ্জন কমেনি। জার্মান সেনাবাহিনীকে আরও মজবুত করার পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির নবনির্বাচিত জোট সরকার। এজন্য সংবিধানের প্রচলিত আইন সংশোধন করে সশস্ত্র বাহিনীর জন্য ঋণ নিয়ে কয়েক হাজার কোটি ইউরো তহবিলে জমা করতে পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করা হয়। তবে সামরিক খাতের এই বরাদ্দের বিরোধিতা করেছে বিরোধী দলগুলো। জার্মানি থেকে আরও জানাচ্ছেন বেটু বড়ুয়া। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর আগ্রাসী ভূমিকা, ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে জার্মানির সম্পর্কের টানাপোড়েন এবং আন্তর্জাতিক নিরাপত্তা হুমকি মোকাবিলায় জার্মান সেনাবাহিনীর সক্ষমতা নিয়ে অখুশি পশ্চিমা মিত্ররা। এমন পরিস্থিতিতে প্রতিরক্ষা খাত আরও শক্তিশালী করার চিন্তা করছে জার্মানি। স্থানীয় সময় মঙ্গলবার এ নিয়ে দেশটির পার্লামেন্টে নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে তর্ক বিতর্ক ও ভোটাভুটি হয়। এরপর সামরিক খাত শক্তিশালী করতে কয়েক হাজার কোটি ইউরো তহবিল বরাদ্দের সিদ্ধান্তের কথা জানানো হয়। নবনির্বাচিত রাজনৈতিক দল সিডিইউ এর প্রধান ও সম্ভাব্য চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্চের এবং সাবেক চ্যান্সেলর শলসের দলের এমপিদের ভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করে এই তহবিল বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে বিলটি পাশ হতে প্রয়োজন পার্লামেন্টের উচ্চ কক্ষের অনুমোদন। এদিকে ঋণের মাধ্যমে বরাদ্দকৃত কয়েক হাজার কোটি ইউরোর এই তহবিল সামরিক খাত ছাড়াও অবকাঠামো, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, অভ্যন্তরীণ ও সাইবার নিরাপত্তার সক্ষমতা বাড়ানোর কাজে ব্যয় করা হবে বলে জানিয়েছেন পার্লামেন্টের মুখপাত্র। তবে সামরিক খাতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের সিদ্ধান্তের ঘোর বিরোধিতা করছে পার্লামেন্টের প্রধান বিরোধী ও কট্টরপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ড এএফটি, বাম দল দি লিঙ্কে, জারা বাগেনকনেস্টের বিএসপি সহ বেশ কয়েকটি দল। সংবিধান সংশোধন করে তহবিল বরাদ্দের বিষয়টিকে ঋণ করে ঘি খাওয়ার মতো বলছেন দলগুলোর নেতারা। জার্মানির প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা রাশিয়াকে ঠেকানো, একই সাথে যুক্তরাষ্ট্রের সাথে চোখে চোখ রেখে কথা বলা এবং জার্মানির অভ্যন্তরে সকল নিরাপত্তা হুমকি মোকাবিলা সহ সর্বোপরি নেটোকে শক্তিশালী করতে জার্মানির প্রতিরক্ষা খাতকে মজবুত করার কোনো বিকল্প নাই। তবে এর মাধ্যমে দেশটি নতুন করে যে কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছেন না এদেশের সাধারণ মানুষ। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ঠিক বন্যার কবলে স্পেনের দক্ষিণাঞ্চল। নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়েছে শত শত বাসিন্দাকে। নিখোঁজ রয়েছে অন্তত 2 জন। বন্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট। বৈরী আবহাওয়ার একই চিত্র ব্রাজিলের উত্তর পশ্চিমাঞ্চলেও। পাখির চোখে যতদূর দেখা যায় শুধু পানি আর পানি। এ অবস্থায় বাসিন্দাদের দুর্ভোগ রয়েছে চরমে। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার কবলে টানা তৃতীয় সপ্তাহের মতো ভাসছে স্পেনের দক্ষিণাঞ্চল। মালাগা শহরের নদীর পানি উপচে পড়ায় ডুবে গেছে লোকালয়। নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের। বন্ধ রয়েছে বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান। ভেঙে পড়েছে সেতু। এতে জনজীবনে নেমে এসেছে সীমাহীন ভোগান্তি। আমি সবকিছু হারিয়ে ফেলেছি। পুনরায় সবকিছু গড়তে আমাকে অনেক বেগ পোহাতে হবে। প্রচন্ড গরমের মাঝে হঠাৎ এই অতিবর্ষণের জন্য জলবায়ুর বিরূপ পরিবর্তনকে দায়ী করছেন বিজ্ঞানীরা। স্থানীয় সময় মঙ্গলবার বন্যার কবলে পড়ে ব্রাজিলের উত্তর পশ্চিমাঞ্চলের রিও ব্রাঙ্কো শহর। নিরাপদ আশ্রয়ে 2 শতাধিক পরিবার সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এই অঞ্চলের বেশ কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় জরুরি অবস্থা জারি করেছে প্রশাসন। মৌসুমীর সাথী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে ভয়াবহ ধূলিঝড় আঘাত এনেছে। ঝড়ের তীব্রতায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। জরুরি সতর্ক জারি করেছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় মঙ্গলবার এই ধূলিঝড় আঘাত হানে। গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ঝোড়ো বাতাসের সঙ্গে ধুলো উড়ে চলায় পুরো শহর হলুদ রঙে আচ্ছন্ন হয়ে যায়। দৃষ্টিসীমা কমে যাওয়ায় সড়কে যান চলাচল বন্ধ ঘোষণা করে স্থানীয় প্রশাসন। বেলা 11টা থেকে জরুরি সতর্কতা জারি করেছে জাতীয় আবহাওয়া অধিদপ্তর। বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তুরস্কের ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামোগলুকে আটক করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বার্তা সংস্থা রয়টার্স জানায় প্রেসিডেন্ট এরদোয়ানের কট্টর সমালোচক ইমামোগলুকে অপরাধ সংগঠনের নেতা, ঘুষ গ্রহণ, টেন্ডার প্রতারণা এবং সন্ত্রাসী সংগঠনের সহায়তার অভিযোগে আটক করা হয়েছে। এই ছিল আন্তর্জাতিক সময়ে।